পরীক্ষা তখন দোরগোড়ায়। ম্যালকমসন মনস্থির করল যে সে কোথাও গিয়ে সেলফ স্টাডি করবে। তার আশঙ্কা ছিল সমুদ্র তটের হাতছানি কিংবা পাড়া গাঁয়ের প্রাকৃতিক সৌন্দর্য এই দুই তার পড়াশোনায় ব্যাঘাত ঘটাতে পারে। সে একটা সাদামাটা মফস্বলের খোঁজ করছিল। সেখানে তার মনোসংযোগে বিঘ্ন ঘটার মতো কিছু নেই। এ ব্যাপারে সে পরিচিত বা বন্ধুদের কাছেও কোনো পরামর্শ চায়নি। সে জানত তারা সকলেই এমন কোনো জায়গার কথা বলবে যেটা তাদের চেনা অথবা যেখানে তাদের কোনো না কোনো আত্মীয় স্বজন আছে। ম্যালকম একাকিত্বের সন্ধান করছিল, তাই পরিচিত বা অর্ধপরিচিত কারোর সঙ্গই সে চাইছিল না। অতএব সে তার প্রয়োজনীয় পোশাক পরিচ্ছদ বইপত্র গুছিয়ে নিয়ে লোকাল ট্রেনে চেপে বসল এবং সেই লাইনে প্রথম যে অপরিচিত স্টেশনের নাম চোখে পড়ল সেখানকার একটা টিকিট কেটে ফেলল। তিন ঘন্টার যাত্রা শেষে ম্যালকম এই মানসিক সন্তুষ্টি নিয়ে বেঞ্চ চার্চে নামল যে অবশেষে সে তার সমস্ত পিছুটান ভুলে মন দিয়ে লেখাপড়া করতে পারবে। স্টেশন থেকে সে সোজা দ্য গুড ট্রাভেলার নামের একটা সরাইখানায় গিয়ে উঠল। তারপর মালপত্র রেখে তার আপাত আশ্রয়স্থলের থেকেও শান্ত কোলাহলহীন কোনো ঠাঁই পাওয়া যায় কিনা তা খোঁজ করতে বের হলো। জায়গাটা একটা বাজার এলাকা। 3 সপ্তাহে একদিন এলাকাটা জনজোয়ারে প্লাবিত হয়, আর বাকি দিনগুলো শুনশান হয়ে থাকে। ঘুরতে ঘুরতে একটা জায়গাও নজরে পড়ল। বিস্তীর্ণ ছাদ, অপেক্ষাকৃত ছোট আর উঁচু জানালাওয়ালা জ্যাকোবিয়ান স্থাপত্যের নিদর্শন, একটা বিশাল পাঁচিল ঘেরা বাড়ি। ও মনে মনে ভাবল, এতক্ষণ তো এইরকম একটা জায়গায় খুঁজছিলাম। শুধু শান্তই নয়, এই বাড়িটিতে যে আদপেও কোনো লোক থাকে না তা জানতে পেরে ম্যালকমের মনে ফুলকের অন্ত রইল না। পোস্ট অফিস থেকে সে মিস্টার কার্নফোর্ডের সন্ধান পেল। ভদ্রলোক একজন অমায়িক বৃদ্ধ আইনজীবী এবং ওই এলাকার জমি বাড়ির দালাল। ম্যালকমের ওই বাড়ি ভাড়া নেওয়ার কথা জানতে পেরে অত্যন্ত আশ্চর্য হয়ে মিস্টার কার্নফোর্ড বললেন, সত্যি কথা বলতে কি, সির্ফ ওই বাড়িতে লোক বসানোর জন্য আমি মালিক পক্ষের তরফে 1 বছরের জন্য বিনামূল্যে ভাড়া দিতেও রাজি ছিলাম। এতদিন ধরে খালি পড়ে থাকার ফলে এখানকার মানুষজনের মধ্যে বাড়িটাকে ঘিরে নানান রকম কুসংস্কার আর গুজব ছড়িয়ে পড়েছে। একমাত্র ভাড়াটে বসিয়েই ওই সমস্ত গুজব ঘোচানো সম্ভব। ভদ্রলোক ওকে খুশি করার জন্যই এক ঝলক দেখে নিয়ে আরো বললেন, অবশেষে আপনার মতো বিদ্বান মানুষ বাড়িটার একাংশ ভাড়া নিয়ে সেই কাজটি করে দেখাতে চলেছেন আর কি। ম্যালকম সেই সমস্ত গুজবের সম্বন্ধে আর বিশেষ কিছু জানতে চাইল না। প্রয়োজনে প্রতিবেশীদের কাছে এসে এ ব্যাপারে বিশদে জানতে পারবে বলেই তার অনুমান। 3 মাসের ভাড়া মিটিয়ে ভাড়ার রসিদ, এক পরিচারিকার ঠিকানা আর সেই বাড়ির চাবি নিয়ে সে সরাইখানার মালকিনের কাছে গিয়ে উপস্থিত হলো। ভদ্রমহিলা বেশ প্রাণবন্ত। এই এলাকার দোকানপাট এবং প্রয়োজনীয় সামগ্রীর খোঁজ নেওয়ার সময় তাকে নিজের ভবিষ্যৎ ঠিকানার কথা বলতে তিনি তো আকাশ থেকে পড়লেন। ফ্যাকাশে মুখে ভদ্রমহিলা বললেন, জজের বাড়িতে নয় নিশ্চয়? ম্যালকম ওই বাড়ির নাম না জানায় বাড়িটার এলাকার একটা বর্ণনা দেয়। ওর কথা শেষ হওয়ার আগেই ভদ্রমহিলা বলে ওঠেন, আরে বুঝেছি, ওটাই সেই জায়গা, সেই বাড়ি, সেই জজের বাড়ি। ও জানতে চায় ব্যাপারটা কি, বাড়িটার এরকম নাম কেন।
আর ওটাকে নিয়ে যে গুজবের কথা সে শুনছে সেটাই বা কি? ভদ্রমহিলা বললেন কত বছর আগে সেটা তিনি নিশ্চিত নন, কারণ তিনি নিজেই তখন এখানে থাকতেন না। তবে তিনি শুনেছেন ওই বাড়িটায় নাকি একজন জাজ থাকতেন। ভদ্রলোক কোর্টে তার কঠোর স্বভাব এবং ভয়ঙ্কর সাজা দেওয়ার জন্য কুখ্যাত ছিলেন। বাড়িটায় ঠিক কি আছে তা তিনি জানেন না। অনেককে জিজ্ঞাসা করেও তিনি এর কোনো সদুত্তর পাননি। তবে কোটি টাকার বিনিময়েও তিনি যে ওই বাড়িতে এক মুহূর্ত থাকতেও রাজি নন, এ ব্যাপারে তিনি নিশ্চিত। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে তিনি আমতা আমতা করে বললেন, আপনাকে ওই বাড়িতে একা যেতে দিতে না, মানে সম্পূর্ণ একা ঠিক হচ্ছে না, মাফ করবেন, কিন্তু আপনি যদি আমার নিজের সন্তান হতেন তবে আপনাকে একা ওই বাড়িতে এক রাতও কাটাতে দিতাম না। অত্যন্ত আমোদ হলেও ভদ্রমহিলার সহৃদয়তা ম্যালকমকে মুগ্ধ করল। সে তাকে ধন্যবাদ জানিয়ে বলল, সবই বুঝলাম, কিন্তু মিসেস উইথহ্যাম, আপনি দয়া করে আমার জন্য এত তোলা হবেন না। একজন গণিতের শিক্ষার্থীর কাছে ওই অজানা রহস্যের সম্বন্ধে উদ্বেলিত হওয়া ছাড়াও আরও অনেক কাজ আছে, এবং সেই কাজকর্ম এতটাই সূক্ষ্ম এবং নিরস যে মনের কোনো কোনায় বিরক্তিকর রহস্যের জন্য এতটুকুও জায়গা থাকে না। আনুপাতিক সংযোজন, পারমুটেশন কম্বিনেশন এবং উপবৃত্তের বিশদ আলোচনায় তার মনে যথেষ্ট রহস্যের খোরাক যোগায়। এই বলে সে বেরিয়ে গেল সেই পরিচারিকার সন্ধানে। আর মিসেস উইথহ্যাম তার বাকি কাজগুলো নিজের কাঁধে তুলে নিলেন। ভদ্রমহিলাকে নিয়ে ম্যালকম সেই জাজের বাড়িতে পৌঁছে দেখল মিসেস উইথহ্যাম লোক লস্কর নিয়ে বাড়িটার সামনে ওর জন্য অপেক্ষা করছেন। তাদের হাতে নানান ধরনের বাক্স প্যান্টরা, এছাড়া একজন ডেকোরেটর ও খাট বিছানা নিয়ে হাজির। মিসেস উইথহ্যাম বললেন, বাকি আসবাবপত্র ব্যবহারযোগ্য আছে কিনা জানি না, তবে তা দিয়ে মোটামুটি কাজ চালানো যাবে, কিন্তু অর্ধ শতাব্দী অব্যবহৃত একটা বিছানা কখনোই শোয়ার উপযুক্ত হবে না, তাই এই নতুন বিছানার ব্যবস্থা। ভদ্রমহিলা বাড়ির ভিতরটা দেখার জন্য যার পরনাই কৌতূহলী ছিলেন, কিন্তু একই সঙ্গে সেই অজানা রহস্যের ভয়ে এতটাই ভীত ছিলেন যে বাড়ির অন্দরমহলটা ঘুরে দেখার সময় এক মুহূর্তের জন্য ম্যালকমকে কাজ ছাড়া করেননি। সামান্যতম শব্দেও চমকে উঠে তিনি বারবার ওর হাতটা চেপে ধরছিলেন। সারা বাড়ি পর্যবেক্ষণের পর ম্যালকম ঠিক করল ওই বিশাল খাবার ঘরটায় থাকবে। তার প্রয়োজনীয় সব আয়োজন এই একটা ঘরেই করে ফেলা সম্ভব। মিসেস উইথহ্যাম এবং পরিচারিকা মিসেস ডেমস্ট্রে মিলে জিনিসপত্র গোছগাছ করতে শুরু করলেন। কাজ সমাধা হওয়ার পর ম্যালকম দেখল ভদ্রমহিলা নিজের সংগ্রহ থেকে বেশ কিছুদিনের রসদ তার জন্য নিয়ে এসেছেন। যাওয়ার সময় দরজার সামনে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানিয়ে মিসেস উইথহ্যাম বললেন, ঘরটা বিশাল বড় এবং অস্বস্তিকর, তাই নিজের বিছানার চারপাশে পর্দা জাতীয় কিছু একটা খাটিয়ে নিতে পারেন। সত্যি বলতে এই সমস্ত অদ্ভুত জিনিস সমেত যদি আমায় একা থাকতে হতো আর রাতে সেই সব জিনিস যদি আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকতো, তাহলে আমি ভয়েই মরে যেতাম। নিজের বলা দৃশ্য মনে মনে কল্পনা করে তিনি নিজেই শিউরে উঠে উন্মাদের মতো পালিয়ে গেলেন। ভদ্রমহিলা চলে যেতেই মিসেস ডেমস্ট্রের দীর্ঘশ্বাস ফেলে বললেন যে তিনি এসব ভূত প্রেত অলৌকিকে বিশ্বাসই করেন না। তিনি আরো বললেন,
আরে মশাই, আমি আপনাকে বলছি, এ দুনিয়ায় ভূত ছাড়া সব কিছুই ভৌতিক। ইঁদুর, ছুঁচো, ছারপোকা, তারপরে এই দীর্ঘদিন অব্যবহৃত দরজা, ভাঙা কড়িবর্গা, ভাঙা জানলা ইত্যাদি ইত্যাদি। তারপর ধরুন এই শক্ত এঁটে যাওয়া ড্রয়ার, যখন টানলেন ব্যাটা খুলল না, কিন্তু হঠাৎ মধ্যরাতে বিকট শব্দে খুলে গেল। ওই দেওয়ালের শতাব্দী প্রাচীন কাঠের তক্তাগুলো দেখুন, সবই ইঁদুর আর আরশোলার বাসা। আপনি কিছু ভাববেন না মশাই, যাহাই ভূত তাহাই ইঁদুর। ম্যালকম তাকে বাহবা দিয়ে বলল, মিসেস ডেমস্টেড, আপনার বুদ্ধির তারিফ করতে হয়। তা একজন বিদ্বজনের থেকে কোনো অংশেই কম নয়। আপনার এই খোলতাই বুদ্ধির সম্মানার্থে যাওয়ার আগে আমার ভাড়া নেওয়া 3 মাসের শেষের 2 মাস আপনাকে এখানে থাকতে দিয়ে যাব। আশা করি 4 সপ্তাহের মধ্যে আমার প্রয়োজন মিটে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, কিন্তু আমি যেখানে থাকি, মানে ওই গ্রিন হাউস চ্যারিটি, সেই দাতব্য প্রতিষ্ঠানের নিয়মকানুন খুবই কড়া। সেখানকার নিয়মানুসারে আমি সেই প্রতিষ্ঠানের বাইরে রাত কাটাতে অক্ষম। সেই ক্ষেত্রে স্যার বুঝতেই পারছেন, আমার শেষ আশ্রয়টুকুও চলে যাবে। তাই আপনার এই প্রস্তাবের জন্য ধন্যবাদ, কিন্তু আমি তা নিতে অপারগ। তবে আপনি যতদিন আছেন আমি এসে সারা দিন আপনার 5 ফরমাস খেটে দেবো, কিন্তু রাতে। ভদ্রমহিলাকে মাঝপথেই থামিয়ে দিয়ে ম্যালকম বলল, দেখুন, আমি এখানে একা থেকে পড়াশোনা করতে এসেছি। আপনার সেই দাতব্য প্রতিষ্ঠানকে অশেষ ধন্যবাদ যে তাদের এই কঠোর নিয়মের কারণেই অন্তত রাতটুকু আমি একা থাকতে পারবো। আমি এক প্রকার জোর করে আরাম আয়েসের নানান রকম লোভনীয় প্রস্তাব নাকচ করে দিয়েছি। কাজেই বুঝতেই পারছেন নিঃসঙ্গতা আমার কাছে কতটা কাম্য। আপনি কিচ্ছু চিন্তা করবেন না স্যার, এখানে আপনি আপনার নিঃসঙ্গতা উপভোগ করার অঢেল সুযোগ পাবেন। বলে হাসতে হাসতে মিসেস ডেমস্টেড নিজের কাজে লেগে গেলেন। প্রত্যেক দিন একটা বই হাতে করে সান্ধ্য ভ্রমণে বেরোনো ম্যালকমের একটা অভ্যেস। সে যখন হেঁটে ফিরল, দেখল ভদ্রমহিলা ঘর সাফ সুতরো করে ফেলেছেন। পুরনো ফায়ার প্লেসে আগুন জ্বালানো হয়েছে, বাতিগুলো জ্বলছে, আর ইতোমধ্যেই মিসেস উইথহ্যামের পাঠানো সুস্বাদু খাদ্যদ্রব্যগুলো টেবিলে বাড়া হয়ে গেছে। নিজের হাতে হাত ঘষতে ঘষতে ম্যালকম মনে মনে বলল, এই তো জীবন। খাওয়ার পর সেই বিশাল ওক কাঠের টেবিলটার পাশে থালা বাসনগুলো সরিয়ে রাখল সে। ফায়ার প্লেসে নতুন কাঠ গুঁজে বাতিগুলো উস্কে দিয়ে বইপত্র বের করে পড়তে বসল ম্যালকম। একটানা 11টা অবধি পড়ে একটু চা বানাতে উঠল। সঙ্গে ফায়ার প্লেসেও আগুনটা বাড়াতে হবে। সে বরাবর বেশি রাত অবধি পড়াশোনা করতে পছন্দ করে, আর তখন ওর চা পানের একটা প্রয়োজন পড়ে। কাজের ফাঁকে এই বিরতিটুকু সে বেশ আয়েশ করে উপভোগ করে। ফায়ার প্লেসের সেই লেলিহান অগ্নিশিখা ওই বিরাট মান্ধাতার আমলের ঘরটার ভিতরে একটা আলো আধারী পরিবেশ সৃষ্টি করেছে। চায়ের কাপে চুমুক দিতে দিতে সে ওই সব দেখছিল, হঠাৎ ইঁদুরের উপদ্রব কানে এলো তার। এই এই ইঁদুরগুলো কি এতক্ষণ এখানে ছিল? খেয়াল করিনি তো। থাকলে নিশ্চয়ই টের পেতাম। মনে মনে অবাক হয়ে ভাবল ম্যালকম। তারপর নিজেই নিজের মনকে এই বলে সান্ত্বনা দিল যে ইঁদুরগুলো সম্ভবত প্রথম দিকে নতুন লোক আর আলো দেখে ঘাবড়ে গিয়ে থাকবে। এখন হয়তো ওরা বিষয়টার সঙ্গে মানিয়ে নিয়ে সাহস করে বেরিয়ে এসেছে। তাদের কিচিরমিচির শব্দ বেড়েই চলেছে। ছাদে, মেঝেতে এবং ঘরের সর্বত্র তাদের উপস্থিতির টের পাওয়া যাচ্ছে। মিসেস ডেমস্টেডের বলা
যাহাই ভূত তাহাই ইঁদুর। কথাটা মনে পড়ে যেতে মনে মনে হেসে উঠল ম্যালকম। চা ইতোমধ্যে নিজের কাজ শুরু করে দিয়েছে। শরীর মন বেশ তরতাজা হয়ে উঠেছে। ভোর হওয়ার আগেই আরো বেশ কিছুটা পড়ে ফেলতে হবে। তবে তার আগে ঘরের চারপাশটা একবার দেখে নেওয়া দরকার। বাতিদানটা হাতে নিয়ে সে ঘরের চারদিকটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। এইরকম একটা বিশাল সুসজ্জিত ঘর কত যুগ ধরে অবহেলায় পড়ে রয়েছে। ঘরের বিভিন্ন জায়গায় ওক কাঠের কারুকার্য শুধু সুন্দরী নয়, দুষ্প্রাপ্যও বটে। দেওয়ালে নানান বড় বড় ছবি রয়েছে, কিন্তু সেগুলো ধুলো জমে এমন দুরবস্থা যে তাতে কিছুই বোঝার উপায় নেই। বাতিদানটা আরেকটু উঁচুতে তুলে ও দেখল দেওয়ালে বিভিন্ন ফাটল থেকে ইঁদুরেরা মাথা বের করে উঁকি মারছে, কিন্তু আলো পড়তেই খচমচ করতে করতে তারা লুকিয়ে পড়ছে। তবে ওর যেটা সবচেয়ে আকর্ষণীয় মনে হলো সেটা হলো ছাদের বিশাল ঘন্টার দড়িটা, যেটা ফায়ারপ্লেসের একপাশে ঝুলছিল। সে এসে ঠিক তার পাশেই রাখা একটা ওক কাঠের আরাম কেদারায় বসল। সেখানে বসেই সে আর এক কাপ চা শেষ করে আবার টেবিলের কোণে এসে পড়তে বসল। ইঁদুরের খচমচানি প্রথম দিকে ওর পড়ায় ব্যাঘাত ঘটালেও খানিকক্ষণের মধ্যেই ও পড়ায় এমন ডুবে গেল যে হাতের অঙ্কটা বাদে জগৎ চরাচর তার মানসপট থেকে অদৃশ্য হলো। অঙ্কটা তখনও সমাধান হয়নি। হঠাৎ কি মনে হতে সে মুখ তুলে চাইল। ইঁদুরের উৎপাত থেমে গেছে। সারা ঘর জুড়ে অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। অগ্নিকুণ্ডের আগুন কমে এলেও তার থেকে একটা লালচে আভা এখনো বেরোচ্ছে। আর সেদিকে তাকাতেই তার অশেষ সাহস এবং মনের বল টলমল করে উঠল। সেই উঁচু ওক কাঠের আরাম কেদারায় একটা বিশালাকার ধেড়ে ইঁদুর বসে ওর দিকেই তাকিয়েছিল। ইঁদুরটার চোখ দুটো ভয়ঙ্কর হিংস্র। ম্যালকম হাত নেড়ে ওকে তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ইঁদুরটা সেটা পাত্তাই দিল না। ও আবার একটা কিছু ছুঁড়ে ইঁদুরটাকে মারার ভঙ্গি করলো, কিন্তু তবুও ওটার কোনো ভ্রুক্ষেপ নেই। বরঞ্চ ওটা নিজের তীক্ষ্ণ দাঁতগুলো বের করে যেন ম্যালকমকে ভয় দেখালো। প্রদীপের আলোতে ইঁদুরটার চোখ দুটো ভয়ঙ্কর এবং নির্মম দেখাচ্ছিল। এবার ম্যালকমের বেশ মজা লাগলো। সে আগুন উস্কে দেওয়ার লোহার শিকটা নিয়ে ওটাকে মারতে উদ্যত হলো, কিন্তু কিছু করার আগেই সেটা প্রবল ঘৃণা ভরে একটা শব্দ করে সেই ঝুলন্ত ঘন্টার দড়িটা বেয়ে উপরে ছাদের অন্ধকারে মিলিয়ে গেল। আর তার লুকিয়ে পড়ার প্রায় সঙ্গে সঙ্গে আবার ইঁদুরের তাণ্ডব শুরু হলো। ম্যালকমের আর কিছু ভালো লাগছিল না। ইতোমধ্যেই বাইরে পাখির দল ভোরের জানান দিচ্ছে। ও গিয়ে বিছানায় শুয়ে পড়ল। সে এতটাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল যে মিসেস ডেম্পস্টের কখন এসেছেন, কখন সব কাজকর্ম সেরে ওর জন্য চা এবং জলখাবার বানিয়েছেন, সেসব কিছুই সে টের পায়নি। ভদ্রমহিলার ডাকে ওর ঘুম ভাঙে। চায়ে চুমুক দিতেই রাতের খাটাখাটনির সমস্ত ক্লান্তি লাঘব হলো। তারপর একটা বই নিয়ে সে প্রাতঃভ্রমণে বেরোলো। ম্যালকম সঙ্গে বেশ কয়েকটা স্যান্ডউইচও নিয়ে নিয়েছিল, পাছে খিদের তাড়নায় তাকে সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে হয়। শহরের কাছেই এক জায়গায় এলম গাছের সারির মধ্যে বসে প্রায় সারাদিন সে ল্যাপলাস পড়েই কাটালো।
ফেরার পথে খাবার দাবারের জন্য ধন্যবাদ দিতে সে একবার মিসেস উইথহ্যামের সঙ্গে দেখা করতে গেল। জানলা দিয়ে তাকে আসতে দেখে ভদ্রমহিলা বাড়ির অন্দরমহল থেকে ছুটে বেরিয়ে এলেন। ওকে ভিতরে নিয়ে এসে ভালো করে দেখে ঘাড় নাড়তে নাড়তে বললেন, কালকের থেকে আজ আপনাকে দুর্বল দেখাচ্ছে। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন মশাই। মস্তিষ্কের উপর এত জোর দেওয়া, এত রাত জাগা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। যাই হোক, এবার বলুন তো কাল রাতটা কেমন কাটলো? আশা করি কোনো সমস্যা হয়নি। বড় দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু আজ সকালে যখন মিসেস ডেমস্টার খবর পাঠালেন যে আপনি সুস্থ আছেন, ঘুমোচ্ছেন, তখন একটু স্বস্তি পেলাম। আরে আমি ঠিক আছি, কোনো রহস্যজনক কিছুই আমার ক্ষতি করতে পারেনি। হেসে জবাব দেয় ম্যালকম। তবে ওখানে চতুর্দিকে বহুত ইঁদুর, ওগুলো রীতিমতো কসরত দেখাচ্ছিল সারা রাত। আর একটা বুড়ো শয়তান ওই ওক কাঠের চেয়ারটায় ঠেঠার মতন বসেছিল। যতক্ষণ না আমি লোহার শিক নিয়ে তেড়ে গেছি ততক্ষণ বসেছিল। তারপর হঠাৎ ওই ঘন্টার দড়িবে উপরের দিকে ছাদে বা দেওয়ালে কোনো ফোকরে ঢুকে যায়। অন্ধকারে আর দেখতে পাইনি। হায় ভগবান, বুড়ো শয়তান! সাবধান সতর্ক হয়ে কথা বলুন। ঠাট্টার ছলেও অনেক সময় মুখ থেকে নির্মম সত্যি বেরিয়ে আসে। আটকে উঠলেন মিসেস উইথহ্যাম। কি বলতে চাইছেন আপনি? মাফ করবেন, কিন্তু আমি আপনার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। হাসিতে ফেটে পড়ে ম্যালকম। হাসবেন না দয়া করে। আপনাদের মতো নতুন প্রজন্ম মনে করে যে প্রচলিত কিংবদন্তি আর যুগ যুগ ধরে চলে আসা রীতিনীতি নিয়ে এভাবেই তামাশা করা যায়। যাই হোক, মঙ্গলময় ঈশ্বর আপনার মুখের হাসি বজায় রাখুক, এই কামনাই করি। কথা বলতে বলতে ভদ্র মহিলার মুখে ভয়ের রেশ কেটে গিয়ে করুণার উদ্রেক হলো। মাফ করবেন, কিন্তু স্বয়ং শয়তান এসে ওই চেয়ারে বসেছিলেন, এটা আমার জন্য একটু কষ্ট কল্পনা হয়ে যাচ্ছে। আশা করি আপনি আমার কথায় রাগ করেননি। এই কথা বলে হাসতে হাসতে ম্যালকম বাড়ি ফিরে এলো। সেই রাতে ইঁদুরের উৎপাত একটু জলদি শুরু হয়েছিল। ওর মনে হলো ও এসে পড়ায় ব্যাটারা একটু বিরক্ত হয়েছে। রাতের খাওয়া দাওয়া সেরে সে একটু ধূমপান করে আবার গত রাতের মতো পড়ায় মনোনিবেশ করলো। আজ ইঁদুরেরা গত রাতের থেকেও বেশি উপদ্রব শুরু করেছে। তারা একে অন্যের ঘাড়ে লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, দৌড়াদৌড়ি করছে, নিজেদের গর্ত থেকে মাথা বার করে শব্দ করছে। তাদের চোখগুলো আলো আধারিতে চকচক করছে। আজ ম্যালকমের বেশ গাশ হয়ে গেছে। ওদের চোখগুলোয় আর ভয়ের কিছু খুঁজে পাচ্ছে না সে, বরং তাদের খেলাধুলা দেখতে দেখতে বেশ মজাই লাগছে। মাঝে মাঝে দু একটা অতি সাহসী ইঁদুর ওর নাগালের মধ্যে চলে আসলে ও বিরক্ত হয়ে হাতের চেটো দিয়ে টেবিলে বা মুখে হুস হুস শব্দ করে ওদের তাড়া দিচ্ছে। এইভাবেই রাতের প্রথমার্ধ কেটে গেল। ইঁদুরদের উৎপাতের মধ্যেও ওর বেশ মন বসেছে পড়ায়। হঠাৎ তার মনে হলো আবার আগের রাতের মতোই সারা বাড়ি জুড়ে শ্মশানপুরের নিস্তব্ধতা নেমে এসেছে। ইঁদুরদের ন্যূনতম শব্দও আর পাওয়া যাচ্ছে না। গতকাল রাতের কথা মাথায় আসতে নিজের অজান্তেই সে ফায়ার প্লেসের পাশের উঁচু চেয়ারটার দিকে তাকালো। একটা অদ্ভুত শিহরণ খেলে গেল ম্যালকমের শরীরে।
ফায়ার প্লেসের পাশে রাখা সেই উঁচু ওক কাঠের চেয়ারটায় বসে আছে সেই দৈত্যাকার ধেড়ে ইঁদুরটি। ওর চোখে যেন কেমন অলক্ষণে চাহনি। সঙ্গে সঙ্গে হাতের কাছে পড়ে থাকা লগারিদমের একটা বই তুলে ও ইঁদুরটার দিকে মারল। বইটি ইঁদুরটার থেকে কিছুটা দূরে পড়ল, কিন্তু ওটাও কোনো পাত্তা দিল না বইটাকে। অতঃপর সেই লোহার শিক নিয়ে আগের রাতের মতোই ম্যালকম তাকে তাড়া করলো, আর ইঁদুরটা তা দেখেই সেই দড়ি বেয়ে ছাদের অন্ধকারে মিলিয়ে গেল। আর সেই সঙ্গে শুরু হলো ইঁদুর কুলের গণ উন্মাদনা। গত রাতের মতো আজও সে দেখতে পেল না যে কোন দিকে ইঁদুরটা পালালো। বাতিদানের উপরের সবুজ শেডের কারণে ঘরের উপরের দিকে অন্ধকার তার দৃশ্যপটে বাধা দিচ্ছে। তাছাড়া ইতোমধ্যে ফায়ার প্লেসের আগুনের তেজও দুর্বল হয়ে এসেছে। ঘড়ির দিকে তাকিয়ে ও দেখল তখন মাঝরাত। বেশ খানিকটা পড়া হয়ে গেছে। অতএব একটু বিরতি নিয়ে রাত্রিকালীন চা আর একটা সিগারেট খেয়ে সে ফায়ার প্লেসের পাশের উঁচু আরামকেদারায় আয়েশ করে বসল। ধূমপান করতে করতে ও ভাবল, কাল সকালে ইঁদুরটা কোথায় পালালো সেটা দেখতে হবে। আপাতত সে একটা বাতি এমনভাবে রাখলো যাতে ওই ব্যাটার পালানোর পথ আলোকিত হয়। তারপর ওর কাছে যতগুলো বই ছিল সব কটা হাতের কাছে নিয়ে বসলো, যাতে ওই বধটাকে দেখা মাত্র ছুঁড়ে মারা যায়। ম্যালকম সেই ঘন্টার দড়িটার শেষ প্রান্তটা তুলে এনে টেবিলে রাখা বাতিদানের তলায় শক্ত করে বাঁধতে গিয়ে লক্ষ্য করলো যে সেটা বেশ পোক্ত। ও নিজের মনে বলল, এরকম একটা দড়ি দিয়ে অনায়াসেই কাউকে ফাঁসি দেওয়া যাবে। ইঁদুরটাকে শায়েস্তা করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়ে যাওয়ার পর ও চারপাশটা দেখে নিয়ে বলল, এবার তোমায় শিক্ষা দেব বাছাধন। তারপর সে আবার পড়াশোনায় মন দিল। খানিকক্ষণ পর কিছু একটা অস্বাভাবিকত্ব লক্ষ্য করে ম্যালকম একটু সজাগ হয়ে উঠল। এবার শুধু নিস্তব্ধতাই নয়, আরও কিছু ছিল। দড়িটা যেন একটু নড়ে উঠল, আর তাতে বাতিদানটা কেঁপে উঠল সামান্য। সেই হতচ্ছাড়া ইঁদুরটা আবার এসে বসেছে ওই চেয়ারে, আর ওর দিকেই তাকিয়ে আছে। ম্যালকম টুক করে দেখে নিল বইগুলো হাতের কাছে আছে কিনা, আর তারপর একটা তুলে নিয়ে ওই বদমাইশটাকে লক্ষ্য করে ছুঁড়ে মারল। ইঁদুরটা ক্ষিপ্রতার সঙ্গে সরে গিয়ে আঘাত প্রতিহত করল। ও পরপর বেশ কয়েকটা বই ছুঁড়েও লক্ষ্য ভেদ করতে ব্যর্থ হলো। অবশেষে একটা বই হাতে সে উঠে দাঁড়ালো। এবার যেন ব্যাটা একটু ভয় পেল, আর তাতেই সেটাকে মারার ইচ্ছা প্রবল হয়ে উঠল। বইটা উড়ে গিয়ে ইঁদুরটাকে তীব্রভাবে আঘাত করল। প্রবল শব্দে আর্তনাদ করে ইঁদুরটা একবার তার শত্রুর মুখের দিকে তাকিয়ে এক লাফে দড়িতে উঠল, তারপর বিদ্যুৎ গতিতে পালালো। তার এই কাণ্ডে দড়ির খুঁটে বাঁধা বাতিদানটা টলমল করে উঠেও পড়ল না। তবে ম্যালকম দেখতে পেয়েছে দেওয়ালে টাঙানো একটা ধূলি ধূসরিত ছবির ফাঁক গলে ব্যাটা বারবার পালাচ্ছে। কাল সকালে ব্যাটার ছেলের থাকার জায়গাটা সরেজমিনে দেখতে হবে। ওই ফায়ার প্লেসের দিক থেকে 3 নম্বর ছবিটা। বলে সে ছড়িয়ে ছিটিয়ে থাকা বইগুলো কুড়োতে লাগলো। কনিক সেকশন সে পাত্তা দেয়নি। সাইক্লয়েডাল অসিলেশন না, প্রিন্সিপিয়া না, কোয়াটারনিয়ন্স না, এমনকি থার্মোডিনামিক্সও সে ভ্রুক্ষেপ করেনি। এক একটা বই কুড়োতে কুড়োতে সে বলছিল। তারপর যে বইটা ওই ইঁদুরটাকে ধরাশায়ী করেছিল সেটা তুলতে গিয়ে চারপাশটা দেখে নিয়ে সে ফ্যাকাশি মুখে বলল, এটা তো আমার মায়ের দেওয়া বাইবেলটা। কি অদ্ভুত কাকতালীয় ব্যাপার। সে আবার পড়তে বসলো ঠিকই, কিন্তু এবার কিছুতেই পড়ায় তার মন বসল না।
ইঁদুরগুলোর উপস্থিতি আর তার বিরক্তিকর মনে হচ্ছে না, বরং একাকী এই বাড়িতে ওরাই যেন এখন ওর সঙ্গী। শেষে পূবের জানলা দিয়ে ভোরের প্রথম আলো দেখতে পেয়ে হতাশ চিত্তে সে বইপত্র তুলে রেখে শুতে গেল। সে বেশ অস্বস্তি নিয়ে ঘুমালো আর সারাক্ষণ আজে বাজে স্বপ্ন দেখল। শেষে যখন পরিচারিকা ওকে ঘুম থেকে ডাকলো, তখন চোখ মেলে সে বেশ কিছুক্ষণ বুঝতেই পারছিল না যে সে আসলে কোথায় আছে। তাকে দেখে অসুস্থ মনে হচ্ছিল। ঘোর কাটতেই সে প্রথম যে কথাটি বলল তাতে মিসেস ডেমস্টের হতবাক হয়ে গেলেন। আজ আমি ফেরার আগেই আপনি একটা মই জোগাড় করে ওই ছবিগুলো পরিষ্কার করবেন। বিশেষ করে ফায়ার প্লেসের পাশের 3 নম্বর ছবিটা আমি দেখতে চাই, ওগুলো কিসের বা কার ছবি। দুপুরের দিকে সেই ছায়া ঘেরা পথে বই নিয়ে পায়চারি করতে করতে ম্যালকমের মনে উৎফুল্লতা ফিরে এলো, কারণ সে বুঝতে পারছে পড়ায় তার বেশ অগ্রগতি হয়েছে। এতদিন যে অঙ্কগুলো বেশ ঝামেলায় ফেলছিল তার অধিকাংশই এখন সমাধান হয়ে গেছে। খুশি মনে সে মিসেস উইথহ্যামের সঙ্গে দেখা করতে গেল। সেখানে সে দেখল ভদ্রমহিলার বসার ঘরে একজন ভদ্রলোক বসে আছেন। ভদ্রলোকের নাম ডক্টর থর্নবিল। ও লক্ষ্য করল মিসেস উইথহ্যাম উসখুস করছেন, আর ডাক্তারবাবুও হয়তো ওকে কিছু জিজ্ঞেস করবেন কিনা ভাবছেন। অতএব ওর বুঝতে বাকি রইল না যে ওর জন্যই এই চিকিৎসককে ডাকিয়ে আনা হয়েছে। নিছক কাকতালীয় নয়। ভদ্রলোক কিছু জিজ্ঞাসা করার আগেই ও বলল, আপনি বোধহয় আমায় কিছু জিজ্ঞেস করতে চান। আপনার সব প্রশ্নের উত্তর আমি দেব, তবে তার আগে আমার একটি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। ডাক্তারবাবু অবাক হলেন, কিন্তু হেসে বললেন, বেশ, বলুন, কি জানতে চান? মিসেস উইথহ্যাম আপনাকে আমার চেক আপ করতে এবং প্রয়োজনীয় ট্রিটমেন্ট করতে রেখেছেন, তাই নয় কি? এই শুনে মিসেস উইথহ্যাম একটু অপ্রস্তুত হলেন, হয়তো খানিকটা মনক্ষুণ্ণও হলেন, কিন্তু চিকিৎসক ভদ্রলোক সামলে নিয়ে বললেন, হ্যাঁ, ঠিকই ধরেছেন। তবে উনি চাননি আপনি সেটা জানতে পারুন। হয়তোবা আমার এই বোকা শোকা মুখের অভিব্যক্তির কারণেই আপনার কাছে ধরা পড়ে গেলাম। ভদ্রমহিলা আপনার একা একা ওই বাড়িতে থাকাটা ঠিক পছন্দ করছেন না। উনি বলছেন আপনি নাকি অনেক রাত অবধি জাগছেন এবং কড়া চা পান করছেন। দেখুন, আমি কিন্তু ছাত্র জীবনে একজন ভালো শিক্ষার্থী ছিলাম, তাই একজন অপরিচিতের মতো নয়, বন্ধুর মতো করে আপনাকে কিছু কথা বলতে পারি কি? ম্যালকম হেসে করমর্দন করে বলল, আমি সত্যিই আপনার এবং মিসেস উইথহ্যামের কাছে কৃতজ্ঞ। আপনারা আমার এত খেয়াল রাখছেন। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, শুধু আজ রাতেই না, যতদিন না পর্যন্ত আপনি অনুমতি দিচ্ছেন আমি চা স্পর্শ করব না, আর রাতে অন্তত 1টার মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করব। কি চলবে তো? দৌড়াবে। চিকিৎসক বললেন, এবার বলুন তো, ওই বাড়িটা কেমন বুঝছেন? ম্যালকম সেই বাড়ির এবং তার ইঁদুরদের কাণ্ড কারখানা পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিল। ওর কথা শুনতে শুনতে অজানা আতঙ্কে মিসেস উইথহ্যাম শিউরে শিউরে উঠছিলেন, এবং বাইবেলের কথাটা শোনা মাত্র তার সেই চাপা উত্তেজনার যেন বিস্ফোরণ ঘটল। তিনি পাগলের মতো চিৎকার করে উঠলেন। কড়া 1 গ্লাস ব্র্যান্ডি খাইয়ে তাকে প্রকৃতিস্থ করা হলো। ডক্টর থর্নবিল পুরো ঘটনাটা গম্ভীর মুখে শুনলেন। তারপর মিসেস উইথহ্যাম থিতু হলে উনি বললেন,
ইঁদুরটা সবসময় ওই দড়ি বেয়ে উঠত? সব সময়। আশা করি ওই দড়িটা কিসের তা আপনি জানেন। না, জানি না। ওটাই সেই দড়ি, জাজের আদেশে যেটা দিয়ে জল্লাদ আসামিদের ফাঁসি দিত। থেমে থেমে বললেন চিকিৎসক। তার কথা শেষ হওয়ার আগে আর একটা চিৎকার দিয়ে মিসেস উইথহ্যাম জ্ঞান হারালেন। চিকিৎসক তার জ্ঞান ফেরাতে ব্যস্ত হয়ে পড়লেন। এদিকে রাতের খাওয়ার সময় হয়ে যাচ্ছে। অগত্যা ম্যালকম আর অপেক্ষা না করে বাড়ি ফিরে এলো। জ্ঞান ফিরতেই মিসেস উইথহ্যাম ওর মাথায় এসব কথা ঢোকানোর কারণে ডাক্তারের উপর চড়াও হলেন। ভদ্রমহিলা আরও বললেন, ও বাড়িতে ছেলেটাকে বিপদে ফেলার মতন যথেষ্ট উপকরণ আছে। দেখুন, আমি আসলে ওই দড়িটার প্রতি ওকে সচেতন করতে চেয়েছিলাম। যদিও ভদ্রলোক শারীরিক বা মানসিকভাবে চোস্ত, হয়তো উনি অতিরিক্ত পড়াশোনা করছেন বলে বা কোনো কারণে উত্তেজিত ছিলেন বলে, কিন্তু ওই ইঁদুরের বৃত্তান্ত বা শয়তানের কথা। ডাক্তার মাথা নেড়ে বললেন, আমি আজ রাতটা ওর ওখানে গিয়ে থাকতেই পারতাম, কিন্তু তাতে উনি যদি আবার কিছু মনে করেন তাই আর বললাম না। রাতে হয়তো ওর কোনো ভ্রম হচ্ছে, তবে তাও যদি হয় আমি চাই উনি যেন ওই দড়িটাই টান দেন। তাহলে বিপদ হলেও ওকে রক্ষা করতে আমরা হাজির হব। আমি আজ রাত জেগেই থাকবো আর কান খাড়া করে রাখবো। তবে সকাল হওয়ার আগে যদি কোনো ঘন্টার শব্দ শোনেন তাহলে কিন্তু আশ্চর্য হবেন না। কি বলছেন কি ডাক্তারবাবু? এইসব কথার মানে কি? সম্ভবত না, আমি প্রায় নিশ্চিত যে আজ রাত্রে আমরা জাজের বাড়ির ওই বিশাল ঘণ্টার ধ্বনি শুনতে পাব। এই বলে তিনি বেরিয়ে গেলেন। ম্যালকম যখন বাড়ি পৌঁছালো ও দেখল মিসেস ডেম্পস্টের ততক্ষণে চলে গেছেন। যদিও খুব বেশি দেরি হয়নি, কিন্তু সেই দাতব্য প্রতিষ্ঠানের নিয়ম বেশ কড়া। ও দেখল ঘরটা আরো পরিষ্কার তকতকে করা হয়েছে, বাতিগুলো যত্ন করে গুছিয়ে রাখা হয়েছে। সন্ধেটা আর 5টা সাধারণ সন্ধ্যের মতো নয়। এপ্রিল মাসের সন্ধ্যের তুলনায় বেশ ঠান্ডা। বাইরে বেশ জোরে হাওয়া বইছে। রাতের দিকে ঝড় উঠতে পারে। ও ঘরে ঢোকার পর কিছুক্ষণ ইঁদুররা বিরতি দিয়েছিল, কিন্তু আবার তারা তাদের রোজ নামচা শুরু করেছে। ইদানিং তাদের কলকাকলিতে ওর নিঃসঙ্গতা কাটে। হঠাৎ ওর মাথায় একটা অদ্ভুত চিন্তা এলো। ইঁদুরগুলো একমাত্র সেই ধেড়ে ইঁদুরটার আবির্ভাবে চুপ করে। ঘরে স্রেফ পড়ার জায়গার বাতিটা জ্বলছিল। তার উপরের সবুজ ঢাকনিটার কারণে ঘরের উপরের দিক এবং ছাদের অংশগুলো অন্ধকারাচ্ছন্ন হয়েছিল। অন্যদিকে অগ্নিকুণ্ডের আলো ঘরের মেঝেটা আলোকিত করে রেখেছিল। ম্যালকমের বেশ খিদে পেয়েছিল। ও খুশি মনে খেতে বসে গেল। খাওয়া দাওয়ার পর ঈষৎ ধূমপান করে সে পড়তে বসে গেল। চিকিৎসককে দেওয়া কথা ওর মাথায় আছে, তাই সময়ের যথাযথ ব্যবহার করতে হবে। অতএব কোনো কিছুই যাতে ওর মনঃসংযোগে বিঘ্ন ঘটাতে না পারে সেদিকে ওর তীক্ষ্ণ দৃষ্টি রইল। আন্দাজ ঘণ্টাখানেক সে বেশ ভালো মতোই পড়াশোনা করেছিল, কিন্তু তারপরেই নানান কারণে ওর মনঃসংযোগে ব্যাঘাত ঘটল। চারপাশে ঘটে চলা নানান বিষয় ওর মধ্যে স্নায়বিক উদ্দীপনার সৃষ্টি করেছে। বাইরে সেই ঝোড় হাওয়া রূপ বদলে এখন ঝড়ে পরিণত হয়েছে। ঝড়ের তাণ্ডব জানালার সার্সি ঘরের নানান ফাঁক ফোকর দিয়ে ঢুকে পড়ছে
আর জনহীন বাড়িটার শুনশান ফাঁকা ঘর বারান্দায় ধাক্কা খেয়ে নানা রকম অপার্থিব শব্দ সমষ্টির জন্ম দিচ্ছে। বাড়িটা যদিও বেশ মজবুত, তবু মনে হচ্ছে যেন সেটা ঝড়ের দাপটে সমূলে উৎপাটিত হবে। উপরের ঘণ্টাটাও সম্ভবত ঝড়ের বেগে আন্দোলিত হচ্ছে। যার দরুন সেটা থেকে নেমে আসা ওই দড়িটাও কাঠের মেঝেই আছাড় খেয়ে একটা গমগমে কিম্ভূত শব্দ করছে। সেই দড়ির শব্দ শুনতে শুনতে ম্যালকমের মনে পড়ে গেল ডাক্তারের বলা সেই কথাগুলো। ওটাই সেই দড়ি, জাজের আদেশে যেটা দিয়ে জল্লাদ আসামিদের ফাঁসি দিত। কথাটা মাথায় আসতেই সে উঠে গিয়ে দড়িটা হাতে নিয়ে দেখল। ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আর একটা অদ্ভুত চিন্তা মাথায় এলো ওর। কারা ছিল সেই অপরাধীরা যাদের এই দড়িতে ফাঁসি হয়েছিল? আর সেই জাজই বা কেমন মানুষ ছিলেন যিনি এই ভয়ঙ্কর স্মৃতিচিহ্নটি নিজের ঘরে সাজিয়ে রেখেছেন? ওর ধরে থাকা অবস্থাতেও দড়িটা ঝড়ের বেগে উপর নিচ করছিল, কিন্তু এবার ওটাতে একটা অদ্ভুত কম্পন দেখা দিল। যেন মনে হচ্ছিল কিছু একটা ওই দড়ি বেয়ে নেমে আসছে। বিষয়টা কি সেটা দেখার জন্য ও উপরের দিকে তাকাতেই দেখতে পেল সেই বড় ইঁদুরটা দড়ি বেয়ে নেমে আসছে। ওটাকে দেখতে পেয়ে সে দড়িটা ধপ করে হাত দিয়ে ফেলে কয়েক পা পিছিয়ে এলো, আর ইঁদুরটাও সঙ্গে সঙ্গে পিছন ফিরে আবার উপরের অন্ধকারে উঠে মিলিয়ে গেল। ম্যালকম লক্ষ্য করলো বাকি ইঁদুরেরা এতক্ষণ চুপ করেছিল, এখন তারা আবার হইচই শুরু করেছে। হঠাৎ ওর মাথায় এলো যে ও তো ইঁদুরের বাসস্থান, মানে ওই ছবিটা যেখানে ইঁদুরটা গত রাতে অদৃশ্য হয়েছিল সেটা দেখেনি। ও একটা ঢাকনা খোলা বাতিদান নিয়ে ওই তৃতীয় ছবিটার সামনে এসে দাঁড়ালো এবং বাতিদানটা উঁচু করে ধরলো ছবিটা ঠিক করে দেখার জন্য। প্রথম দর্শনেই ম্যালকম দু পা পিছিয়ে এলো। ওর হাঁটু দুটো ঠক ঠক করে কেঁপে উঠছে, কপালে দেখা দিয়েছে ঘামের বিন্দু, মুখ ফ্যাকাশে হয়ে গেছে। কিন্তু তারুণ্যের কারণেই হোক আর যেভাবেই হোক মনের সমস্ত সাহস একত্রিত করে ও আবার ছবিটার কাছে এগিয়ে এলো। ধুলো ময়লা পরিষ্কার করে ছবিটাকে ঝকঝকে করা হয়েছে। ছবিতে একজন জাজ তার কালো পোশাক ও পশমের টুপি পরে বসে আছেন। তার মুখের রং বিবর্ণ, কিন্তু তা অসম্ভব ক্ষমাহীন, হিংস্র আর নিষ্ঠুরতায় ভরা। তার তীক্ষ্ণ নাক কোনো শিকারী পাখির চঞ্চুর মতো সুচালো এবং রক্তিম। চোখ দুটোয় অপরিসীম তেজ আর অসম্ভব ক্রূরতা। সেই চোখ দুটো দেখে ওর হাত পা অবশ হয়ে গেল। ঠিক একই রকম চাউনি ও দেখেছে সেই ধেড়ে ইঁদুরটার চোখে। হঠাৎ ও দেখল সেই ইঁদুরটা পাশের গর্ত দিয়ে মাথা বের করে চরম হিংস্র ভঙ্গিতে ওর দিকেই তাকিয়ে আছে। অন্য ইঁদুরেরা হঠাৎ চুপ হয়ে গেছে। ঘটনার আকস্মিকতায় বাতিদানটা ওর হাত থেকে পড়েই যাচ্ছিল। নিজেকে কোনো রকমে সামলে নিয়ে ও আবার ছবিটা দেখতে যাচ্ছিল। ছবিতে বিচারক ফায়ার প্লেসের ডান দিকে সেই ওক কাঠের আরাম কেদারায় বসে আছেন। তার পাশে ঝুলছে সেই দড়িটা। একটা ভয়, একটা আতঙ্কের অনুভূতিতে ম্যালকম ঘরের চারপাশটা দেখে নিল। ওর মনে হচ্ছে কেউ যেন ঠিক ওর পেছনে দাঁড়িয়ে আছে। হঠাৎ ওর নজর পড়ল ওই আরাম কেদারাটার উপর, আর সঙ্গে সঙ্গে প্রচন্ড আর্তনাদ করে উঠল সে। হাতের বাতিদানটা ধপাস করে মেঝেই পড়ে গেল।
আর সেই উঁচু কাঠের আরাম কেদারাটায় বসে আছে সেই ধেড়ে ইঁদুরটা। তার চোখে এক পৈশাচিক দৃষ্টি, আর তার পিছনে ঝুলছে সেই ফাঁসির দড়ি। বাইরের ঝড়ের তাণ্ডব ছাড়া চরাচর নিস্তব্ধ, নীরব। বাতিদানটা পড়ার শব্দে ওর ঘোর কাটে। ধাতব বাতিদানটা ভেঙে যায়নি এই রক্ষে। সেটা তুলতে তুলতেও ভাবল, এভাবে চলতে দেওয়া যায় না। আমি আমি কেন বোকার মতো আচরণ করছি? ধুস, কি যে সব উল্টোপাল্টা ভাবছি। ডাক্তারকে বলেছিলাম চা খাবো না, কিন্তু কিন্তু মাথাটা শান্ত করা দরকার। এমন দারুণ পড়াশোনা করছি, সব ঠিক চলছে। এর থেকে ভালো আর কি বা হতে পারে? এই ভেবে ও জলে বেশ খানিকটা ব্র্যান্ডি মিশিয়ে খেয়ে আবার নিজের কাজ করতে বসে গেল। আবার ঘন্টাখানেক পড়ার পর তার মনে হলো চারদিকটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেছে। বাইরে তখন প্রবল ঝড় বৃষ্টি। বৃষ্টির ফোঁটা মুষলধারে জানলার শাসিতে তাদের উপস্থিতি ব্যক্ত করছে। চিমনির ফাঁক গলে দু একটা ফোঁটা মাঝে মাঝে নিভে আসা অগ্নিকুণ্ডের উপর পড়ে হিস হিস শব্দ করছে। লালাভ সেই অগ্নিকুণ্ডের আলো ঈষৎ আলোকিত করছে আশপাশটা, কিন্তু ঘরের ভিতরে অদ্ভুত দম বন্ধ করা এক নীরবতা নেমে এসেছে যেন। কেবল মাঝে মাঝে ঘরের কোণে যেখানে ওই দড়িটা ঝুলছে সেদিক থেকে একটা মৃদু শব্দ ভেসে আসছে। ম্যালকম কান খাড়া করে শুনল। ও ভাবল হাওয়ার দাপটে দড়ির ওঠা নামার শব্দ বুঝিবা, কিন্তু ভালো করে তাকিয়ে ও দেখল সেই ধেড়ে ইঁদুরটা উপরের দিকে দড়িটা দাঁত দিয়ে কাটছে। ধীরে ধীরে সে দড়ির একটা প্রান্ত কেটে মেঝেই ফেলে দিল, আর সঙ্গে সঙ্গে বহির্বিশ্বের সঙ্গে ম্যালকমের যোগাযোগের পথ বিচ্ছিন্ন হলো। ব্যাপারটা বুঝতে পেরেই একটা ভয় মিশ্রিত রাগ পেয়ে বসলো তাকে। ইঁদুরটা এখন দড়ির কেটে ফেলা প্রান্তে এসে ঝুলছে। ম্যালকম তার হাতের বইটা ওটাকে লক্ষ্য করে ছুঁড়ে মারল। বইটা ওকে আঘাত করার আগেই ইঁদুরটা মেঝেই ঝাঁপিয়ে পড়ল, আর কিছু করে ওঠার আগেই ঘরের অন্ধকারে গা ঢাকা দিল। ম্যালকম বুঝল আজকের মতো তার পড়া সাঙ্গ হলো। সে বাতিদানের সবুজ ঢাকনাটা খুলে ফেলল, আর সঙ্গে সঙ্গেই ঘরের উপরের অংশ, ছাদ, দেওয়ালের উপরিভাগ আলোকিত হলো। সেই আলোয় ঠিক বিপরীতে দেওয়ালে গায়ে ঝোলানো তৃতীয় ছবিটায় চোখ পড়তেই ওর মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। ক্যানভাসে আর যা ছিল সব আছে। আরাম কেদারা, চিমনি, ফায়ারপ্লেস, ফাঁসির দড়ি, সব। কেবল জাজ উধাও। ছবির মধ্যিখানে জাজের জায়গাটা খালি। ওখানে স্রেফ একটা বাদামি ফাঁকা অংশ দৃশ্যমান। কি মনে হতে ও পিছন ফিরল, আর সঙ্গে সঙ্গেই ওর হাত পা মৃগী রোগীর মতো ঠক ঠক করে কাঁপতে আরম্ভ করল। ধীরে ধীরে ও নিজের স্নায়ুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। নড়াচড়া করার ক্ষমতাটুকু তার আর নেই। ও দেখল সেই উঁচু ওক কাঠের আরাম কেদারায় বসে আছেন ছবির সেই জাজ। তার চোখে সেই নিষ্ঠুর চাহনি, মুখে সেই ক্রূর হাসি। ছবির পোশাকেই, হাতে একটা কালো টুপি নিয়ে তিনি বিরাজমান ওই চেয়ারে। ম্যালকমের কানে ঝড়ের শব্দ ছাড়াও একটা অন্য শব্দ আসছিল। বোধহয় বাজারের বড় বড় চিমনিগুলোর শব্দ সেসব। শ্বাসরোধ করে
নিথর হয়ে থাকতে থাকতে বিস্ফারিত চোখে সে দেখল ওই জাজ টুপিটা নিজের মাথায় পরে উঠে দাঁড়ালেন। ওর মনে হচ্ছিল যে এক অনন্ত অসীম সময়ের জালে ও বন্দী হয়েছে, যেখানে স্থানুর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখা ছাড়া ওর আর কিচ্ছু করার নেই। জাজ সেই কেটে ফেলা দড়ির খণ্ডটা হাতে তুলে পরম মমতায় সেটার গায়ে হাত বোলালেন। তারপর তাতে গিঁট বেঁধে একটা ফাঁসি দেওয়ার ফাঁদ বানিয়ে ভালো করে টেনে টেনে পরীক্ষা করে নিলেন এবং তারপর সেটা নিয়ে ধীরে ধীরে দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। ম্যালকম বুঝল তার পালাবার পথ রুদ্ধ হলো। জাজ ধীরে ধীরে এগিয়ে আসছেন ওরই দিকে। হঠাৎ সেই ফাঁসির দড়িটা ওর গলায় পরিয়ে দেওয়ার জন্য উনি সেটা ছুঁড়ে মারলেন। ম্যালকম কোনো রকমে পাশ কাটিয়ে নিজেকে রক্ষা করল। বিচারক আবার দড়িটা তুলে নিয়েছেন। তিনি আবার ছুঁড়ে মারলেন ফাঁসটা, কিন্তু এবারও ম্যালকম নিজেকে বাঁচাতে সক্ষম হলো। এভাবে বারবার একই প্রচেষ্টা চলতে লাগলো, কিন্তু সেই বিচারকের মুখে রাগ বা হতাশার কোনো চিহ্ন মাত্র নেই। উনি যেন শিকারকে লেজে খেলাচ্ছেন এবং ম্যালকমসনের বাঁচার এই মরিয়া প্রচেষ্টা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। এমন সময় ম্যালকম দেখল কড়ি বর্গা ছাদের প্রতিটা কোণায়, দেওয়ালের ফাঁকে ফোকরে শয়ে শয়ে ইঁদুর জড়ো হয়েছে। তারা যেন রুদ্ধশ্বাসে তাদের দুজনের এই ভয়ঙ্কর খেলা দেখছে। তাদের দেখে ম্যালকমের মনে একটু বল এলো, সে যেন আর একা নেই। ও দেখল ছাদের যে ফুটো দিয়ে ঘন্টার দড়িটা নেমে এসেছে সেইখানে অজস্র ইঁদুর একত্রিত হয়েছে। তারা সেই কেটে ফেলা দড়ির অবশিষ্টাংশ বেয়ে এসে দড়িটাকে যেন দোলানোর চেষ্টা করছে এবং আশ্চর্যভাবে তারা সেই কাজে সফলও হয়েছে। দড়িটা নড়তে নড়তে ঘন্টায় টান পড়ে একটা শব্দ হয়েছে। যদিও সেটা খুবই সামান্য, কিন্তু ও জানে হাওয়ায় দুলতে দুলতে আরো বেশি শব্দ হবে কিছুক্ষণের মধ্যেই। জাজ এতক্ষণ ক্রূর হাসি নিয়ে তাকিয়েছিলেন ম্যালকমের দিকে, কিন্তু এবার তিনি উপরের দিকে চাইলেন। তার চোখ মুখের হিংস্র ভাব চতুর্গুণ বেড়ে গেল। প্রচন্ড রাগে তিনি নিজের পা দিয়ে মেঝেই একটা শব্দ করলেন, আর তাতেই মনে হলো বাড়িটা যেন এক্ষুনি প্রবল কম্পনে ভেঙে পড়বে। সমস্ত ইঁদুররা যে যেদিকে পারে ছুটে পালালো। এবার জাজ তার খেলায় ইতি টানার মনস্থির করলেন। তিনি দড়িটা না ছুঁয়ে ফাঁসটা বড় করে এগিয়ে আসলেন ম্যালকমের দিকে। আশেপাশে কোথাও একটা প্রচন্ড বাজ পড়ল। অলৌকিক কোনো মায়ায় ম্যালকমের হাত পা অবশ হয়ে গেছে। সে আর নড়তে পারছে না। ও গলায় সে অমানসিক স্পর্শ সে অনুভব করছে। জাজ ওর গলায় ফাঁসির দড়িটা পরিয়ে দিলেন। তারপর ওর মৃতদেহের মতো নিথর শরীরটা নিয়ে দাঁড় করালেন সেই কাঠের উঁচু আরামকি দাঁড়ায়। তারপর দড়ির অপর প্রান্ত ঘন্টার দড়ির সঙ্গে বাঁধতে আরম্ভ করলেন। তিনি হাত তুলতেই সেই ইঁদুরের দল ছত্রভঙ্গ হয়ে গেল। কাজ হয়ে গেলে সেই বিচারক ম্যালকমের পায়ের তলা থেকে চেয়ারটা ঠেলে সরিয়ে দিলেন। বিশাল ঘন্টার আওয়াজে সারা মফস্বল জড়ো হলো জাজের বাড়ির সামনে। চিকিৎসকের নেতৃত্বে টর্চ মোমবাতি নিয়ে একদল লোক সেই বাড়ির দরজায় কড়া নাড়তে আরম্ভ করলো।
কিন্তু ভেতর থেকে কোনো প্রত্যুত্তর এলো না। তখন তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখল সেই খাওয়ার ঘরের এক কোনায় ঘন্টার দড়ি থেকে ঝুলছে সেই পড়ুয়ার নিথর দেহ, আর ছবিতে বিচারকের মুখে লেগে রয়েছে একটা ভয়ঙ্কর পৈশাচিক নির্মম হাসি।